সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে বটতলা প্রযোজিত নাটক ক্রাঁচের কর্নেল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী প্রযোজিত নাটক নকশি কাঁথার মাঠ। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। তোর কোনো ক্রাশ আছে? না, আমি না আসলে একদমই হিসাব মেলাতে পারতেছি না, বুঝছো, যে একটা মানুষ বছরের পর বছর কিভাবে নিজের ছেলেকে রেখে এত দূরে থাকে। সবাই একই ছাদের নিচে আছি, কিন্তু মনে হচ্ছে কেউ কারোর সাথে নেই। সবাই নিজের যুদ্ধ লড়তেছে রে। তুই থামতেছিস, তুই চিট করছিস, তুই চিটার। দেখ, আমি চেষ্টা করতেছি সবকিছু ঠিক করতে। সবকিছু ঠিক করার দায়িত্বটা তোমার। রাত 9:30 থাকছে একক নাটক। আপনি এত ভালো কেন? ভালোরা সবাই ভালো মনে করে। এই যে নেন, মুড়ি খান। বিয়ে করেছেন? আমি কি ভুল কিছু বললাম? কিছু খুঁজতেছেন নাকি? যে আমার স্যান্ডেল তাইলে মনে ইন্দুরে নিয়ে গেছে। ইঁদুর কিভাবে জুতা নেয়? আপনি আজকে থেকে মুক্ত। মুক্ত করে দেওয়ার কে আপনি? কেউ না। রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি বাংলাদেশের প্রথিতযশা গীতিকার মুন্সি ওয়াদুদ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বেশ অনেকদিন পর আপনাকে আজকে আমরা আমাদের আয়োজনে পেলাম। কেমন যাচ্ছে সময়টা? কি কি কাজ নিয়ে এখন এই মুহূর্তে ব্যস্ত আছেন? মূলত এখন অবসর জীবনযাপনই করছি। আচ্ছা। তবে কাজের মধ্যে একটি নিয়মিত কাজ করি, সেটি বাংলাদেশ টেলিভিশনে স্মৃতিময় গানগুলো। আমাদের যে 50-এর দশক কিংবা 60-এর দশকের যে একেবারে কম শ্রোতা এবং হারিয়ে যাওয়া যে গানগুলো, যে তখনকার যে প্রতিভাবান যে গীতিকার, সুরকার, শিল্পী যারা ছিলেন, যারা কালক্রমে হারিয়ে গেছে, কম শ্রুত যে গানগুলো, একেবারে কম শ্রুত যে গানগুলো, সেগুলো বের করে নিয়ে এসে সেই গীতিকার, সুরকার, শিল্পীদের যে পরিচিতিটা তুলে ধরা, নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে সেই গানটা করতে, সেই অনুষ্ঠানটা করতেছি। এটার গবেষণা গ্রন্থনা আমি করি। আর এই অনুষ্ঠানে এই গানগুলো নিয়ে শিল্পী, সুরকার, গীতিকার ওদেরকে নিয়ে যে বিশ্লেষণাত্মক যে আলোচনাটা করেন, সেটা করেন আমাদের বরেণ্য শিল্পী সৈয়দ আব্দুল হাদী। দারুণ একটি ব্যাপার। কেমন লাগে যে বরেণ্য, আপনি তো আসলে অনেক শিল্পীদের সাথে কাজ করেছেন, কিন্তু কোনো একটি গানের অনুষ্ঠান, গ্রন্থনা এবং কখনো কখনো আপনি উপস্থাপনাও করেন, তো বরেণ্য শিল্পী সৈয়দ আব্দুল হাদীর সাথে কাজ করবার অভিজ্ঞতাটা কেমন? দেখুন, হাদী ভাইয়ের সাথে কিন্তু সম্পর্ক বিষয়টা আমার একটু অন্যরকম। আচ্ছা। প্রেক্ষিতটা একেবারে ভিন্ন। সেটা কিরকম? এই যে আমরা ফার্মগেটে যে সরকারি বয়েজ এবং সরকারি গার্লস দুটি স্কুল, এটা কিন্তু একসময় একটি স্কুল ছিল, তেজগাঁও পলিটেকনিক হাই স্কুল এটার নাম ছিল। আমরা ছিলাম এটার ছাত্র। তো হাদী ভাইয়ের ইমিডিয়েট ছোট 3 ভাই একই সঙ্গে ওই স্কুলের ছাত্র ছিল। 2জন ছিল আমার সিনিয়র, আর ছোটজন সে ছিল আমার ক্লাসমেট। তো আর হাদিবের বাসাটা, আমরা যে ক্লাস 6-এ যখন পড়ি, জানলাটা খুললেই পাশেই 3 হাত, হাত বাড়ালে বাসাটা ছোঁয়া যাবে।
এই যে হাদি ভাইকে আমি 63 4 থেকে যে এই যে জানাশোনা চেনা, তো বড় ভাইয়ের মতো বা পিতৃতুল্য সেভাবে দেখে এসেছে, এবং বয়সের পার্থক্য আছে আমার সাথে প্রায় 15 বছরের। আচ্ছা, তো হাদি ভাইকে আমি তখন থেকে যেভাবে দেখে এসেছি হ্যাঁ, সেখানে অনেক দূরত্ব ছিল, কিন্তু এই অনুষ্ঠানটি করতে এসে দেখা গেল যে হাদি ভাই এমন সম্পর্কের বন্ধু- জায়গাটা অনেক পাকাপোক্ত হয়ে গেছে। শুধু পাকাপোক্ত নয়, এমন বন্ধুত্ব যে এই 2 দিন আগে টেলিফোন করে, মুন্সি তুমি কি ঘুমিয়ে পড়েছো? আমি বললাম যে না, বলে যে আসো একটু কথা বলি, কেমন একা একা লাগছে। হ্যাঁ, এই সম্পর্কটা এই জায়গায় চলে আসা, এটি কিন্তু আমার জন্য অনেক বড় প্রাপ্তি একজন সৈয়দ আব্দুল হাদীর সাথে। এত কাছ থেকে তাকে দেখা বা এত কাছ চেনার যে থেকে সুযোগটা, শিল্পীর বাহিরে গিয়েও মানুষ হিসেবে তাকে চেনা। হাদিবের কাজের পরিধিটা কিন্তু আবার ভিন্ন। সেটা হচ্ছে যেমন আমি যে সময়ের কথা বলছি, যখন উনি ডাকবাবু ছবিতে গান গেলেন, তার 62 থেকে উনি রেডিওতে গান করেন। তো সেক্ষেত্রে দেখা গেছে যে তখন উনি জগন্নাথ কলেজের কিন্তু প্রথমে প্রফেশন ঢুকলেন জগন্নাথ কলেজের শিক্ষক হিসেবে। বিটিভি যখন চালু হয়, প্রথম যে 4 জন প্রযোজক, ওই 4 জন প্রযোজকের একজন ছিলেন। তারপর গণগ্রন্থাগারে, তারপর বিদেশে ওনার যে কাজের যে পরিধিটা, এটা কিন্তু বিশাল। তো সুতরাং এই ধরনের ব্যক্তিত্বের সামনে যখন আমরা যাই, ওনাদের প্রতিটি কথাবার্তা, আচরণ সবকিছু থেকে আমাদের অনেক শিক্ষার আছে, নিজেকে সমৃদ্ধ করবার অনেক সুযোগ অনেক থাকে। অনেক। জি, আচ্ছা, কখনো কখনো তো আপনাকে উপস্থাপনাও করতে হয়। ক্যামেরার পেছনে একটা ব্যাপার থাকে যে গ্রন্থনা করছি, পরিকল্পনা করছি কোনো একটি অনুষ্ঠানের জন্য, সেটা একরকম। যখন উপস্থাপক আপনি, তখন কেমন লাগে? আপনার যেমন অনুভূতিটা, আমারও ঠিক তেমন অনুভূতি। হয়তো আমি খুব ভয় পেতাম, বেশ করে এই অনুষ্ঠানে আমাকে আলোচকের ভূমিকায় কিন্তু এখানে অংশগ্রহণ করতে হয়। গবেষণা গ্রন্থনার পাশাপাশি আলোচনাটা আমাকে করতে হয়। আচ্ছা, তো যেখানে বসে হাদি ভাই আলোচনা করেন, আমার ভয়ের জায়গাটা হচ্ছে যে হাদি ভাই যেখানে বসে কথা বলেন, সেখানে বসে আমার কথা বলাটা, ভয়ের জায়গাটা কিন্তু আমার ওখানে। দুঃসাধ্য একটি ব্যাপার। একটি দুঃসাধ্য ব্যাপার, এবং মোটামুটি ধরনের বিটিভি কর্তৃপক্ষ দেখছি যে মোটামুটি দে আর স্যাটিসফাইড। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। পারফরমেন্স। আর এমনি অন্যান্য লেখালেখি কি এখন করা হচ্ছে? মাঝখানে দীর্ঘদিন আমার লেখালেখির সাথে আমি সম্পৃক্ততা ছিল না বিভিন্ন কারণে। হ্যাঁ, তো একেবারে লেখালেখি কম ছিল। আর আমি মূলত আমাদের যে লেখালেখির জায়গাটি, সেটি ছিল একটা চলচ্চিত্র। তা আমাদের চলচ্চিত্রের অবস্থাটাও কিন্তু খুব দীর্ণ দশায় আছে, এটা আমরা সবাই জানি, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো সেখানেও কিন্তু লেখালেখি সেই আমরা যারা ছিলাম, যারা টিম ওয়ার্ক হিসেবে আমরা কাজ করতাম, এখন কিন্তু কেউ নাই, অনেকেই মৃত্যুবরণ করেছেন। তো আর রেডিওতেও আমি একটা সময় কিছু সমস্যা ছিল। তো গত রেজিমের যে মানে পতনের পর তারপর আবার লেখালেখি শুরু করলাম। তো সেদিক থেকে ওরাই আমাকে আমন্ত্রণ জানালো আবার নতুন করে। তখন এই যে বৈষম্য বিরোধী যে স্কেচগুলো, তো এগুলোর দায়িত্ব তখন আবার আমাকে দেওয়া হলো। যেমন এই যে এবারও যে 5ই আগস্টের যে অনুষ্ঠান, তারা বিশেষ অনুষ্ঠান করলো, এগুলোর জন্য, গ্রন্থনার জন্য কিন্তু ওরা আমাকে আবার বললো লেখার জন্য, আমি আবার এগুলো লিখে দিয়েছি। আর টুকটাক গান লিখি, আমি এখন গান খুব বেশি লিখি না। মানে গান লেখা এটা কি অভিমানের জায়গা থেকেই? অভিমানের জায়গা দেখেন, দীর্ঘ 15 বছর প্রায় একটা জায়গা যেটা আমার নিজস্ব জায়গা ছিল, সেখান থেকে যখন আমি বিচ্ছিন্ন ছিলাম, বিচ্ছিন্ন থাকার পরে একটি স্বাভাবিকভাবে আপনার তো যাই কিছু করেন, তার যদি একটি মানে সেটা যদি প্রকাশ করে না থাকে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়, হ্যাঁ, ব্লক হয়ে যায় মানুষ। তো আমার অনেকটা এরকম ব্লক হয়ে গেছিলাম আমি। তবে টুকটাক, আর আমি একটু লেজিও, নিজের থেকেও আমি কম লিখি। আর এই পরিবেশটা আমাকে আরো প্রতিবন্ধী করে তুলছিল। তো এখন মোটামুটি ধরনের যারা নাকি ভালো, আমি নতুনদের জন্য কিন্তু খুব যারা ভালো করছে, তাদের জন্য আমি গান লিখে দিচ্ছি। যারা নতুন সুরকার শিল্পী, আমাকে বললাম লিখে দিচ্ছি। কিন্তু ওই আগের মতো ওভারঅল একটা যে সময় ছিল ধারায় লেখা, সেরকম কিছু নাই এখন আর। যোগাযোগটাও একটি বড় ফ্যাক্ট। নতুন যারা পরিচালনায় এখন কাজ করছে, সঙ্গীত পরিচালনায় বিশেষ করে, তারা একজন বাংলাদেশে একটা সময় যে চলচ্চিত্রগুলো হয়েছে, ম্যাক্সিমাম গান, অনেকগুলো গানই তো আপনার লেখা ছিল। সুতরাং সিনিয়র হিসেবে তারা হয়তো পৌঁছতেও চায় না, হয়তো কোথাও না কোথাও একটু ভয় কাজ করে। দেখুন, আমাদের কাজের যে সময়টা ছিল, আর আমার একটা ব্যাপার ছিল, আমি কিন্তু 16 বছর বয়সে আমি রেডিওতে গীতিকার হিসেবে
Enlisted এনলিস্টেড হয়েছিলাম। আমি তখন যারা নাকি আমাদের একেবারে সিনিয়র মোস্ট, একেবারে যাদেরকে দেখলে মানে হৃৎপিণ্ডটা ধাপ করে ওঠে, ঠিক ওই রকম যারা ব্যক্তিত্ব ছিলেন আমাদের, বিশেষ করে সঙ্গীত পরিচালক যারা ছিলেন, শিল্পী যারা ছিলেন, তখন তো ফেরদৌসী রহমান, আঞ্জুম আনারা বেগম, শাহনাজ রহমতুল্লাহ, সাবিনা ইয়াসমিন আলালা পর্যন্ত, হ্যাঁ, এরপর যুক্ত হলো আবিদা সুলতানেরা। কিন্তু ওই যে বাঘা বাঘা আমাদের আব্দুল হাত, সমর দাস, ওস্তাদ আবিদ হোসেন খান, ওস্তাদ মীর কাসা খান, সৈয়দ আব্দুল আদি, মাহমুদুল নবী, এই যে সমস্ত শিল্পীরা, তো তাদের সাথে কাজ করার আমার একটা সুযোগ হয়েছিল। আর আমার জন্য কাজ করার একটা সুযোগ খুব সহসাধ্য ছিল এই কারণেই, আমি যখন গান লিখতে এলাম তখন কিন্তু ওই বেতারে এটা রটে গিয়েছিল যে আমাদের এই যে নতুন গীতিকার এসেছেন, কেউ কেউ আমাকে সুকান্ত বলতো, ওই বয়স কম বলে। তো বলতো, সবাই মুখে মুখে একটা ছড়িয়ে গেল যে সোহাদুর নামে একটি ছেলে এসেছে, গান লিখছে, খুব ভালো গান লেখে। ওতে করে আমার আর খাতা নিয়ে কারোর পেছনে দৌড়াতে হয় নেই, অনেকে শুধু দেখি যে মানে আমার কাছে গান চাচ্ছে সবাই। আমি কিন্তু অনেক সময়, আমার মনে আছে, অনেক সময় আমি পালিয়ে মানে থেকেছি যেন আমি সামনে না পড়ি লেখার ভয়ে, কারণ আমি তো লিখতে পারতেছি না, কিন্তু সবাই আমার কাছে গান চাচ্ছে। তো ওই রকম সময় আমি কিন্তু পালিয়েও থেকেছি। তো এই জন্য আমার জন্য একটা সহজ একটা ছিল, রাস্তাটা সহজ ছিল আর কি, কাজটা আমার জন্য সহজ ছিল, কঠিন ছিল না। ওই যে কে আমার গান করবে, কে করবে না। ধরেন 1972 সাল, সে সময় একজন খন্দকার নুরুল আলমের সুরে আনহরউদ্দিন খানের গান করা, কিংবা মাহমুদুল নবী গান করা, সাবিনা ইয়াসমিন গান করা, সে সময়ে এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি না? এটা হয়তো এখন এসে মনে হয় আপনার জীবন অনেক বড় প্রাপ্তি, কিন্তু যে সময় আপনি গান লিখছিলেন তখন তো বয়সটা অনেক কম ছিল। তখন কি মনে হতো যে এত কিংবদন্তিদের সাথে আমি কাজ করছি, সেটা নিয়ে কখনো গর্ব অনুভব করা, এই বিষয়টা কখনো কাজ করতো? গর্ব অনুভব করে কি, আমার জন্য আমার ভিতরে ভীতিকর একটা অবস্থা ছিল না। প্রথম ভয় ছিল, কিন্তু তারা আমাকে এমনভাবে আপন করে নিয়েছিলেন, যেমন খন্দকার নুরুল আলম, বিশাল ব্যক্তিত্ব। সেই যে আগুনেপুরি ছবিতে 69 হলে গিয়ে ছবি দেখেছি, যে ছবির সঙ্গীত পরিচালক ছিলেন খন্দকার নুরুল আলম, এবং উনি নিজের কণ্ঠে একটি গান গেয়েছিলেন চোখ যমুনের কথা বলে। তখন আমাদের কানে সেই গান, ওনাকে যখন সামনে দেখতেছি, মুন্সি একটা গান দাও, ভয় পাচ্ছি প্রথম। তারপরে এই খন্দকার ভাই কি করলো, মুন্সি চলচ্চিত্র একটা ছবি দেখতে যাবো, হলিউডে একটা বিশাল একটা সুন্দর একটা কি মেসেঞ্জারে কি একটা ছবি এসেছিল মধুমিতায়, চলো ছবিটা দেখে আসি, খুব ভালো একটা ছবি এসেছে। এই যে ছবি দেখতে যাওয়া খন্দকার ভাই আমাকে ডেকে নিয়ে চলে গেলেন মধুমিতায়। এই যে তখনকার যে আমার 20 বছর, 18, 19, 20 বছরের যে আমি, আমাকে নিয়ে এই যে সহজ একটি সম্পর্ক গড়ে উঠলো আমাদের মাঝে, এটি জানি না, এটি আমার জন্য বোধহয় অনেক বড়, আমি বোধহয় সৌভাগ্য নিয়ে এসেছিলাম, কিন্তু যেটা নাকি আমি কাজে লাগাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কেন বলছেন আপনি কাজে লাগাতে পারেননি? জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতন পুরস্কার আপনার ঝুলিতে এসেছে। দেখুন, এটা বললো হয়, যেমন আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটা সময় আমার কিছুটা বাধাগ্রস্ত আমি হয়েছিলাম। ওখানে হাঙ্গর নদী গ্রেনেড, ইফটিজিং, কিংবা 71 মা জননী, রাজা সূর্য খা, এই যে এত বিশাল ভালো মাপের যে একই বৃত্তে এইসব ছবির যে গানগুলো লেখা, কিন্তু আমার গান বিবেচনায় আনা হয়নি পুরস্কারের জন্য। তো এইভাবে একটা দীর্ঘ সময়ও কিন্তু আমাকে পার করতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে। না, আমাকে পার করতে হয়েছে, এটা আমাকে আমার গান তারা বিবেচনায় নেয়নি। আচ্ছা, এটা সমস্যা ছিল। তো হয় এরকম, অনেকের ক্ষেত্রেই হয়, এটা আমার ক্ষেত্রে হয়েছে। তো এই যে আপনি বললেন না একটা চলচ্চিত্র, সেটা তো আমিও তো ডিপ্রাইভড হয়েছি। যেমন একটি গান 71 মা জননীর একটি গানের কথা বলতে পারি, একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন জাতির উত্থান হবেই হবে কোরাস, সার্বভৌম স্বাধীনের সত্তা, রবে চির অম্লান, রবেই রবে স্বাধীনতা কখন আসছো তুমি, স্বাধীনতা কখন আসছো তুমি। এই যে মুক্তিযুদ্ধে বিজয়ের আগ পর্যন্ত যে একটি গানের মাধ্যমে এই যে সময়টা 16 ডিসেম্বর পর্যন্ত চলে আসা, এই যে এমন একটি গান, আমার মুক্তি সংগ্রাম হয়ে গেছে আজ, আমার মুক্তিযুদ্ধ,
রবে না তো আর এ দেশ আমার, অবরুদ্ধ অবরুদ্ধ মায়ে মানে এই যে এই ধরনের কথার যে কাব্যিক এবং যে বৈপ্লবিক যে কথা, স্বাধীনতার যে আকাঙ্ক্ষার যে চেতনা। কথাগুলো, এই ধরনের গানে কিন্তু পুরস্কৃত বিবেচনা হয়নি। এগুলো আমার জন্য এগুলো কষ্টদায়ক। তো হ্যাঁ, থাকবে, বাধা থাকবে, কষ্ট থাকবে, সব কিছু মিলেই জীবন। তো এইভাবেই জীবনটা পার করেছে একটা সময়। আপনি এটা বললাম এই কারণে, আপনি চলচ্চিত্রের কথা বললেন, হয়তো আমাকে আরো তো দু একটা সংখ্যা তো বাড়তে পারতো। আচ্ছা, হ্যাঁ, সেই আক্ষেপের জায়গাটা। হ্যাঁ, আক্ষেপের জায়গাগুলো রয়ে গেছে, হ্যাঁ, কারণ সময় তার ফিরে আসে না। এখনকার নতুন প্রজন্মের শিল্পীদের জন্য গান লেখার কোনো অফার আসে কিনা, বা সেটা সেই সুযোগটা তৈরি হয় আমি কিনা? তো এই ধরেন আপনি পার্শ্ববর্তী দেশের কথা বলছেন, সেখানে আমি কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পারোয়াল, তারপর সাধনা সরগম, শান, অভিজিৎ, হ্যাঁ, বাবুল সুপ্রিয়, এরকম বড় শিল্পীদের দ্বারা আমার একাধিক গান আমি করেছি। হ্যাঁ, একাধিক গান করেছি। তো এখানে এসে আমাদের শিল্পীদের, এখনকার প্রজন্মের যে শিল্পীরা আছে না, ওদের মধ্যে অনেক ভালো ট্যালেন্টেড মানে শিল্পীরা আছে, শিল্পীরা আছে। তাদের কণ্ঠ কিন্তু খুব চমৎকার, কিন্তু সমস্যা হয়ে গেছে কোথায়? আমাদের যে বর্তমান যে যুগের সাথে যে চলতে গিয়ে ডিরেল্ড হয়ে যাওয়া, ডিরেল্ড আমি এই অর্থে বলছি যে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে এখন আমাদের সময়ে যেমন এইগুলো ছিল না, আমরা শুধু গানটাকেই, হ্যাঁ, একেবারে ওইটিকে আমাদের জন্য ছিল এখন মুখ্য একটা বিষয়। কিন্তু এখন অর্থ, যশ, খ্যাতি, তারা এত সহজে সব কিছু তাদেরকে আকৃষ্ট করে মোহগ্রস্ত করে তোলে যে তারা ওই যে নির্দিষ্ট একটি সাধনা নিয়ে, একটি শিল্পী সত্তা নিয়ে গড়ে ওঠা, এটা তারা বিভ্রান্ত হচ্ছে। আচ্ছা, যা আমি মনে করি এত চমৎকার চমৎকার কণ্ঠ আছে, তারা যদি সে আগের যে শিল্পীদের যে সত্তা যেভাবে গড়ে উঠেছিল, তাদেরকে ব্যবহার করবার যে মানুষ, সেখানে কিছুটা কমতে রয়েছে। তারা তো ব্যবসায়িকভাবে যারা নাকি ব্যবহার করছে, তারা তো ওই ব্যবসাটাকে সামনে রেখে তারা করতেছে, তাহলে তো শিল্পী সত্তাটা গড়ে উঠতেছে না। ওটা অর্থনৈতিকভাবে তারা লাভবান হচ্ছে অনেকেই, হ্যাঁ, কিন্তু শিল্পী সত্তা গড়ে উঠতেছে, মানে গড়ে উঠছে না কারণ মাঝে। তো এদিক থেকে কিন্তু একটা হতাশার জায়গা তৈরি হয়ে আছে, কিন্তু আমি আশাবাদী। জি, এখন কি মনে হয় যে ভালো কথার চাইতে কম্পোজিশন বা সুর, এবং সেই সুরকে আশ্রয় করে যে ধরনের বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, সেটার আধিক্যটা বেশি, এটা কি কখনো মনে হয় কি? শুধু আধিক্য নয়, এই প্রসঙ্গে একটা কথা বলতে পারি আমি, যে ডিভিশন অফ লেবার একটি কথা আছে, শ্রম বিভাগ। যিনি লিখছেন তিনি লিখবেন, আর যিনি শুরু করছেন তিনি শুরু করবেন, আর যিনি গাইছেন তিনি গাইবেন। এখন হয়ে গেছে কি, আমি লক্ষ্য করেছি, কিন্তু এটা খুব দুঃখজনক এবং হতাশাজনক, আবারও বলছি শব্দটা, যে এখন ঘরে ঘরে কিন্তু স্টুডিও, ব্যক্তিগতভাবে স্টুডিও হয়ে গেছে অনেকের, এবং যারা এখন কাজ করছে তাদের নিজস্ব স্টুডিওতে নিজেরাই লিখছেন, নিজেরাই শুরু করছেন, নিজেরাই গাওয়ার চেষ্টা করছেন। এই যে আমি একাই সব কিছু করবো, এতে করে হয় কি, দক্ষতা বা সমৃদ্ধি এটা কিন্তু তৈরি হয় না। হ্যাঁ, বরং তারা নিজেদেরকে নিজেরা কিন্তু একটা মানে বন্দি করে ফেলছে, একটা জায়গায় আবদ্ধ করে ফেলছে। কিন্তু যদি তারা একটা জিনিস শুধু, যদি তারা গান গাচ্ছে, যদি গানই নিয়ে থাকতো, এবং সেই যে জায়গায় দক্ষ, যার জায়গা থেকে শেষে কাজ করবে, এবং একটা টিম ওয়ার্ক হবে, এই টিম বন্ডিংটাও কিন্তু একটা ভালো কাজ করতে অনেক সাহায্য করে। আসলে আপনার সাথে কথা বলতে গেলে বা আপনার জীবনের গল্পগুলো যদি ছোট ছোট করে আমরা জানতে চাই, সেটা অনেক বড় একটি পরিসর লাগবে। নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আমরা সেইগুলো শুনবো। একেবারে শেষের দিকে চলে এসেছে, ছোট্ট করে আপনার যদি কিছু বলবার থাকে। ছোট্ট করে তাহলে এটি বলে যে আপনি টিম ওয়ার্ক শব্দটা ব্যবহার করেছেন। আমিও তো পেয়েছি সেটা, যখন গান লিখেছি, সুরকার, শিল্পী, আমরা মানে একাধিক দিন এইগুলো রিহার্সাল হতো, 3বার 4বার করে 4 দিন রিহার্সাল হতো, একসাথে বসে গান লেখা হতো, সুর করা হতো। এই যে একটা গানের পিছনে 6 দিন 7 দিন সময় দেওয়া হতো। আর এখন কিন্তু সেই টিম ওয়ার্কটা নাই। এই যে আলাদা আলাদাভাবে সবাই, দুজন একটা ডুয়েট গান হবে, একজন শিল্পী আরেকজন শিল্পী
সাথে মুখোমুখি হচ্ছে না। আমি আমার মতো কণ্ঠ দিয়ে গেলাম, আপনি আপনার মতো এসে কণ্ঠ দিয়ে গেলাম, আমরা একজন পরস্পর তাহলে ইমোশন, গানটা তো ইমোশনাল একটা ব্যাপার। আর ওই যার একটা কাব্যধর্মী কথা বলছেন, এটা কিন্তু নতুনদের জন্য আমার এটা একটাই থাকবে যে লেখাটা কিন্তু গান লেখার একটা ফরম্যাট আছে, আপনি সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু গান লিখতে হবে, ছন্দ, মাত্রা, অন্তমিল। আমি যেমন খুশি তেমন লিখবো, সেটা কিন্তু গান হবে না, সেটা গান হবে না। তো এইসব ব্যাপারে যেন সবাই যেন সচেতন থাকেন, তাহলে আমি মনে করি যে আমাদের সেই কাব্যপ্রধান গান, আবার সেই মেলোডি সুর, আবার সেই সেগুলো আবার ফিরে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং এনটিভি কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সবার কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।